স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি সুরভি আলম তরণী। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। দারিদ্র সীমার মানদণ্ড হলো দৈনন্দিন জীবন ধারণে পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচ করার সামর্থ্য যদি না থাকে, তাহলে তিনি দারিদ্র সীমার নিচে চলে যাবেন বা তাকে গরিব হিসেবে ধরা হবে। এটি উচ্চ দারিদ্র রেখা। এর পাশাপাশি দারিদ্র পরিমাপে ১১৯ ধরনের বৈশিষ্ট্য বিবেচনায় আনা হয়ে থাকে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বা বিবিএস এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ক্রয় সক্ষমতার বিচারে সবচেয়ে গরিব জেলা হিসেবে উঠে এসেছে মাদারীপুরের নাম। এই জেলায় দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন ৫৪.৪% বাসিন্দা। এছাড়া দারিদ্র্যের হার সবচেয়ে বেশি ডাসার উপজেলায় ৬৩.২%। এছাড়া মাদারীপুরের বাকি ৪ উপজেলায় দারিদ্র্যের হার ৫০%-এর বেশি। অন্যদিকে নোয়াখালী জেলায় দারিদ্র্যের হার বিবেচনায় সবচেয়ে কম ৬.১%, ধনীর সংখ্যা বেশি। আর ঢাকার পল্টন এলাকার ৯৯% বাসিন্দাই ধনী, অর্থাৎ তাদের অবস্থান দারিদ্র্য সীমার ওপরে। জেলাভিত্তিক দারিদ্রতার চিত্রে দেখা যায় রংপুর বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, পঞ্চগড়ে ৩৩.২%, আর দ্বিতীয় অবস্থানে থাকা কুড়িগ্রামে তা ৩১.৩%। জরিপ অনুযায়ী ৬৪টি জেলার মধ্যে ৩৬টি জেলাতেই দারিদ্র্যের হার ২০%-এর বেশি, আর নোয়াখালী, ঢাকা ও মেহেরপুর এই ৩টি জেলায় দারিদ্র্যের হার ১০%-এর নিচে। কেন এইসব জেলা এবং বিভাগে দারিদ্র্য হার বেশি, এই নিয়ে আমরা আজকের মানচিত্রের বিষয় ঠিক করেছি এবং অঞ্চল ভিত্তিক দারিদ্রতায় কেন তারতম্য, এই হচ্ছে আমাদের আলোচনার মেইন টপিক। এবং আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন মাদারীপুরের সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং রংপুর থেকে গবেষক ও কলামিস্ট অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের মানচিত্রের আলোচনায়। আমি প্রথমেই খান মোহাম্মদ শহীদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে প্রবাসী অধ্যুষিত মাদারীপুর জেলাকে সবচেয়ে গরিব জেলা হিসেবে ঘোষণা করা হলো। রেমিটেন্সের দিক থেকে তো এই জেলা এগিয়ে আছে, তাহলে দারিদ্রতার দিকে বা হারে এগিয়ে থাকা কেন? এর পেছনে কারণ কি বলে মনে করছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই জরিপের রেজাল্টের পূর্ব পর্যন্ত আমাদের ধারণা নেই যে আমরা দেশের মধ্যে প্রবাসী আয়ের জায়গার থেকে প্লাস হলো আমাদের জেলার অনেক মানুষই বিদেশে থাকে, সেই ক্ষেত্রে এখানে একটা আয়ের যোগান আছে। তবে কারণের হিসাবে বলা যায় যে আমাদের এটা নদী বেষ্টিত, নদী যোগাযোগ ব্যবস্থার একেবারে খারাপ তাও না, সামাজিক নিরাপত্তা, সামাজিক বিশ্লেষণ, মানুষের আয় মানে ইনকাম এর জায়গার অপ্রতুলতা এবং আয়ের জায়গাগুলি যথাযথভাবে এখানে আছে কিনা, এই বিষয়গুলি হয়তো বা কোনো কারণ হতে পারে বলে আমার ধারণা। একেবারে রুট লেভেল পর্যন্ত তো আমাদের এই তথ্য আমাদের ব্যক্তিগতভাবে আমাদের কোনো লোকাল ইনস্টিটিউশনের সেইভাবে কোনো সার্ভে নাই, সেই ক্ষেত্রে জানি না। কিন্তু আমি যেটা একটু আগে বললাম যে নদী ভাঙা একটা নিম্ন অঞ্চল, আয় কম, আয়ের ক্ষেত্র কম, আয়ের পরিধি কম এবং সামগ্রিকভাবে সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, সেই জায়গায় হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। এইটা হয়তো এটার কারণ হতে পারে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে আমি একটু ডক্টর তুহিন ওয়াদুদ আপনার কাছে জানতে চাই, আমরা মাদারীপুরের অবস্থান দেখছিলাম এবং আমরা যদি একটু রংপুরের দিকে তাকাই তাহলে দেখা যায় এই বিভাগের জেলা এমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সেই হারে বাড়েনি যে এসব অঞ্চলে রাতারাতি কিন্তু দারিদ্র্য কমে যাবে বা ধনী হয়ে যাবে মানুষজন। তো বিগত কয়েক বছরে উন্নতি কেন ঘটলো না এরকম অবস্থার, আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। আসলে যেই পরিসংখ্যানটা সামনে এসেছে এটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই কারণে আপনি দেখে থাকবেন যে মাদারীপুরের লোকজনই কিন্তু এটা নিয়ে অনেক প্রতিক্রিয়া দেখিয়েছেন যে মাদারীপুরের লোকজনের অবস্থা এত খারাপ হওয়ার কথা নয়। আমি যদি রংপুরের কথা বলি, রংপুরে প্রতি বছর নদী ভাঙ্গনে যে পরিমাণ মানুষ উদ্বাস্তু হয়, শুধু তিস্তা নদীর দুই পারে গত প্রতি বছরে প্রায় 50,000 পরিবার উদ্বাস্তু হয়
এখানে নতুন করে কোনো কর্মসংস্থান হয়নি। করোনা পরবর্তী সময়ে এই অঞ্চলে অবস্থা আরও খারাপ হয়েছে। আরও আপনাদেরকে বলি, প্রতি বছর যে সরকারি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে বরাদ্দ থাকে, সেটা ধরুন অন্যান্য জেলায় যে বরাদ্দ থাকে তার ধরুন অনেক কম, পুরো বিভাগে বরাদ্দ থাকে। কুড়িগ্রাম জেলায় আমরা জানি 2016 সালে যখন দারিদ্র্য মানচিত্র প্রকাশিত হয় 18-19-এর দিকে, সেখানে আমরা দেখেছি 71% মানুষ গরিব। এই 71% মানুষ গরিব থেকে কি করে 30-31% এলো, এটা তো একটা জানতে হবে, বুঝতে হবে। কারণ নদী ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হয়েছে, নতুন করে কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। তাহলে এই বাস্তবতায় যদি আপনি বলেন যে এখানে দারিদ্র্য বৈষম্য মানে দারিদ্র্য কমে গেছে, তাহলে তো এটা আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব নয়। তাহলে বলতে হয় হয় আগের পরিসংখ্যান ভুল ছিল, না হলে এখনকার পরিসংখ্যান ভুল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এই তথ্যটা কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো তথ্য নয়। আপনাকে আমি আরও বলি, মাদারীপুরকে যে বলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গরিব, আমি 2016 সালে যেটা 18-19-এ প্রকাশিত হয়েছে সেখানকার আমি জরিপটা বলি, সেখানে ধরুন 4% কম মানুষ গরিব ছিল। তাহলে সারা দেশে 4% কম গরিব মানুষ কি করে 54% পৌঁছে যায়, তারও তো একটা ব্যাখ্যা লাগবে। আপনি যদি এখন পরিসংখ্যান করেন এমনভাবে যে সেটা আপনি এমন মানুষজনদের বাছাই করেছেন, সে বাছাই করবার ক্ষেত্রে আপনি নিরপেক্ষতা বজায় রাখেন নাই, আপনি কোন কোন জায়গা থেকে মানুষ নেওয়া দরকার সেটা ঠিক করেন নাই, এমন সূচকে আপনি হিসাব করলেন যে আপনারই আগের হিসাবের সঙ্গে পরের হিসাবকে আর তুলনা করা যায় না। যদি এরকম হতো, যেমন 2011 সালে যে দারিদ্র্য মানচিত্র প্রকাশিত হয়েছিল, এটা 12-13 সালের দিকে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বিশ্ব ব্যাংক, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই তিনটা প্রতিষ্ঠান মিলে কাজটা হয়েছিল। এবার কিন্তু এই তিনটে প্রতিষ্ঠান মিলে যদি ওই একইভাবে কাজটা হতো, তাহলে কিন্তু আমাদের কাছে বিশ্বাসযোগ্যতাটা অন্য পর্যায়ে পৌঁছতে পারত। আর গত বেশ কিছুদিন ধরে আমরা যা দেখে এসেছি, সব কিছুই হয়েছে রাজনীতিকীকরণ হয়েছে সব প্রতিষ্ঠান। ফলে আমাদের ধারণা যে বলে দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলে আসলে কেন গরিব বলতে হবে, এই গরিবানার ব্যাপারটা আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্যগুলো হাজির করেছে তা নয়। আপনারা একটা জিনিস নিশ্চয়ই মানবেন যে কোনো মানুষ তো আর গরিব হয়ে জন্মায় এরকম না, ওই অঞ্চলে নানান কারণে মানুষ গরিব হয়। আমরা যদি বলি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, আমি একটা বছরের একটা উদাহরণ বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে। এটা 2-3 বছর আগের কথা। 1,76,600 কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ছিল। এর 5% ব্যয় করা হয়েছিল গোপালগঞ্জে, 0.98% ব্যয় করা হয়েছিল রংপুর বিভাগের 2 কোটি মানুষের জন্য। তাহলে যে মানুষের জন্য উন্নয়ন কর্মসূচিতে টাকা নেই, যেখানে কোনো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে নাই, যেখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই, যেখানে করোনার অভিঘাতে মানুষজন আরও বিপর্যস্ত হয়েছে। আপনারা জানেন বিলুপ্ত ছিটমহল হওয়ার পরে এখানে সেই ছিটমহলের মানুষগুলো একদম বিত্তহীন মানুষ, এই বিত্তহীন মানুষেরাও কিন্তু আবার এখানে যুক্ত হয়েছে। তার মানে সব দিক থেকে আমরা নেতিবাচক ফলাফল দেখতে পাচ্ছি। সেই নেতিবাচকতার জায়গায় যদি আপনি বলেন যে মাদারীপুর গরিব হয়েছে কোনো কারণ ছাড়াই, আর কোনো কারণ ছাড়াই যদি বলেন যে রংপুর বিভাগের গরিব মানুষ অর্ধেকের নিচে নেমে এসেছে, এটাকে বিশ্বাসযোগ্য করে তুলতে হলে সেই বিশ্বাসযোগ্যতার জায়গাগুলোকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে। শুধু শুধু একটা তথ্য হাজির করলেই এখানকার মানুষও মানবে না, বাংলাদেশ তথা বিশ্বের কাছে এই পরিসংখ্যান গ্রহণযোগ্য হয়ে অর্থাৎ নদী ভাঙন, কর্মসংস্থান থেকে শুরু করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটও এখানে একটি ভূমিকা রাখছে বলে বলছেন আপনি। অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য ডক্টর তুহিন ওয়াদুদ এবং খান মোহাম্মদ শহীদ। আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে মানচিত্রে। আমরা ফিরবো একটি বিরতির পরে। দর্শক, মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও মানচিত্রে। আজ আমরা আলোচনা করছি অঞ্চল ভিত্তিক দারিদ্রতায় তারতম্য কেন, এই শিরোনামে, এবং আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন
মাদারীপুর থেকে মাদারীপুরের সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি খান মোহাম্মদ শহীদ এবং রংপুর থেকে গবেষক ও কলামিস্ট অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত আমাদের মানচিত্রের আলোচনায়। আমি এ পর্যায়ে আবারও খান মোহাম্মদ শহীদ আপনার কাছেই জানতে চাইব যে আমাদের আলোচনায় উঠে এলো মূল সমস্যা হচ্ছে নদী ভাঙন, পাশাপাশি কর্মসংস্থান এবং রাজনৈতিক প্রেক্ষাপটও জড়িত। তো এক্ষেত্রে নীতি নির্ধারকদের উন্নয়ন প্রকল্প ও সামাজিক কর্মসূচিগুলোর কি অবস্থা, একজন নাগরিক কমিটির সভাপতি হিসেবে আপনি কি দেখতে পান? ধন্যবাদ। আমি মূলত ডক্টর তুহিন সাহেবের সাথে একটা জায়গায় একমত হব, এরকম যে কিসের এই 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 জরিপটা মাদারীপুরকে ধনী দরিদ্র জেলা হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে কি ধরনের তথ্য উপাত্ত এবং কিসের বেসিসটা, সেটা আমরা বোধগম্য নয়। কারণ কিছুদিন আগেও, আমাদের কয়েক বছর আগেও ধারণা ছিল, ধারণা না শুধু একটা জরিপের মাধ্যমেই হয়তো পাওয়া গেছে সেটা, যে মাদারীপুর হচ্ছে 3-4টা ধনী জেলার একটি। সুতরাং সেই ধনী জেলার একটি জেলা হঠাৎ করে অনেক দরিদ্রের একেবারে শীর্ষে চলে আসলো, সেটার কারণ ব্যাখ্যা কিংবা তার উপাত্ত কি, এটা আমাদের ঠিক জানা নাই। এবং আমরা যারা এটা করেছেন তারা কিসের ভিত্তিতে করেছেন সেটাও আমাদের জানা নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় যেটা হচ্ছে, যেটার সাথে রাজনৈতিক যে বিষয় যদি জড়িত থাকে, আমি অতীতের রাজনীতি কিংবা রাজনৈতিকভাবে সাধারণত দেখা যায় যে কোনো কোনো অঞ্চলকে কোনো কোনো ক্ষেত্রে অনেক প্রাধান্য দেওয়া হয় এবং কোনো কোনো ক্ষেত্রকে প্রাধান্য দেওয়া হয় যেমন, তেমনিভাবে কোনো কোনো জেলাকে কোনো কোনো ক্ষেত্রকে বিশেষভাবে ভূষিত করা হয়। সেই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি যদি থাকে, সেটা হয়তো এর পিছনে কারণের মধ্যে আছে কিনা আমার ঠিক সেটা জানা নেই। আপনি যেটা জানতে চাচ্ছেন, সার্বিকভাবে আমাদের সাদা চোখে আমরা যেটা উন্নয়নের জায়গা থেকে বলি, সেই ক্ষেত্রে মাদারীপুর যে একেবারে পিছিয়ে ছিল তাও নয়। বিশেষ কোনো উন্নতি না হলেও মাদারীপুরে গত সরকারের আমলে তথাকথিত উন্নয়নের বেশ কিছুই হয়েছে। সেই উন্নয়নের জায়গা থেকে দারিদ্রতার সীমা, দারিদ্রতার এবং দারিদ্রতাকে চিহ্নিত করার জায়গার যেই বিশ্লেষণ, সেই বিশ্লেষণে সেই উন্নয়নের মাপকাঠি কতটা যোগসূত্র স্থাপন করে, সেটা একটা ভাবনার বিষয়। আমি নদী ভাঙন এলাকা আমাদের, এটা ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে যেই অঞ্চলটা সবচেয়ে বেশি দারিদ্র সীমার নিচে বলে চিহ্নিত হয়েছে, ডাসার, তার চাইতেও শিবচর অঞ্চলটা আমাদের নদী ভাঙনের কবলে বেশি পড়ে। তো সেইটা নদী ভাঙনই একমাত্র কারণ, এটা আমার কাছে মনে হয় না। অন্য যে কারণগুলি, সেটা আমি শুরুতে যেটা বলছিলাম, যে তাদের দৃষ্টিভঙ্গিতে তারা যেই অন্য কারণগুলিকে উদ্ভাবন করার কি চেষ্টা করছে, সেটা হয়তো তাদের ব্যাপার। কিন্তু কর্মসংস্থান, মানুষ কাজ খুঁজে পাচ্ছে কিনা, মানুষের আয় কত, এবং সার্বিকভাবে মানুষের নিত্য নৈমিত্তিক যেই চাহিদা পূরণ করার সামর্থ্য, সেটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি একটু ডক্টর তুহিন ওয়াদুদ আপনার কাছে জানতে চাই যে যেসব অঞ্চলের কথা আমরা বলছিলাম, আসলে এসব অঞ্চলে অর্থনৈতিক সংস্কারে সরকারের কোন কোন দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। বাংলাদেশের একটা উন্নয়ন হওয়া দরকার, বৈষম্যহীন একটা উন্নয়ন। কোনো এলাকা, কোনো জেলা উন্নয়নের তলানিতে পড়ে থাকবে আর কোনো জেলায় অনেক উন্নয়ন হবে, এটা আমরা চাই না। মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্য দূর করবার জন্য, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্য দূর করবার জন্য। কিন্তু আমরা দেখি যে বৈষম্য চলছেই। আমরা তো মাঝে মধ্যে এলাকার মানুষ একটু দুষ্টামি রসিকতা করে বলে, রংপুর এখনও বাংলাদেশেই প্রবেশ করতে পারে নাই। কারণ এই যে উপদেষ্টা পরিষদ আছে, সেখানেও দেখবেন কোনো উপদেষ্টা এই অঞ্চলের নেই। আপনারা দেখবেন সারা দেশে যে মেগা প্রকল্পগুলো হচ্ছে, তার একটা মেগা প্রকল্প আপনি রংপুর অঞ্চলে পাবেন না। করোনার সময় যে বরাদ্দ হয়েছিল, আপনারা দেখবেন যে মুন্সিগঞ্জ কিংবা মাদারীপুর, এমনকি নারায়ণগঞ্জে জনপ্রতি প্রায় 250-300 কেজি করে চাল দেওয়া হয়েছে। সেখানে কুড়িগ্রামে চাল দেওয়া হয়েছিল 4 কেজি, আর দিনাজপুরে চাল দেওয়া হয়েছিল মাথা পিছু 2 কেজি। যে টাকা দেওয়া হয়েছিল সেটাও খুবই সামান্য। তো এই যে উন্নয়নের ক্ষেত্রে যে সরকারের বৈষম্য, এই বৈষম্য নীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা শুধু আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য হাজির করেছে, এটা বিশ্বাস করবার কোনো কারণ নেই। আমার ধারণা
যে এটি একটি খুবই রাজনৈতিক কারণে হয়েছে, কারণ রংপুর অঞ্চলে তো কেউ কোনো কিছু দিতে চায় না। তো রংপুর অঞ্চল যেহেতু দারিদ্র্যপীড়িত, বারবার করে কথাগুলো আসে, হয়তো আমলাদের উপরে চাপ তৈরি হয়, রাজনীতিকদের উপরে চাপ তৈরি হয়, এগুলো যেহেতু পুরনো সময়ের করা পরিসংখ্যান এখানে হাজির করা হয়েছে, আমাদের ধারণা এটা একটা রাজনৈতিক একটা পরিসংখ্যান, এটি কোনো বস্তুনিষ্ঠ উন্নয়ন আমরা সবাই চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর তুহিন ওয়াদুদ এবং খান মোহাম্মদ শহীদ, আপনাদের দুজনকে আজকে আমাদের মানচিত্রে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের মানচিত্রে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।